আচ্ছা, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2, ভেক্টরস ইন ম্যাটল্যাব। এখানে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে গিয়ে ক্রিয়েটিং ভেক্টরস, কিভাবে ভেক্টর ক্রিয়েট করতে হয়, দেন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অন ভেক্টরস, ভেক্টরের যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করা হয়, দেন হচ্ছে গিয়ে বিল্ট ইন ফাংশনস ফর ভেক্টর ম্যানিপুলেশন, ভেক্টর ম্যানিপুলেশনের জন্য ম্যাটল্যাবে কি কি বিল্ট ইন ফাংশনস আছে সেগুলো সম্পর্কে জানবো। লাস্ট হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাড্রেসিং এন্ড রিঅ্যাসাইনিং, ভেক্টর কিভাবে অ্যাড্রেস করতে হয় এবং নতুন করে অ্যাসাইন করতে হয় সেই জিনিসটা দেখবো। আচ্ছা, এখানে আমরা একটু যদি খেয়াল করি, এখানে দেখো তিনটা টার্ম লেখা আছে, একটা হচ্ছে স্কেলার, ভেক্টর এন্ড ম্যাট্রিক্স। এই শব্দগুলোর সাথে আমরা কিন্তু আগে থেকেই পরিচিত, বাট এখানে আমরা একটু শব্দগুলার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয় সেটা দেখবো। স্কেলার মিন্স রিপ্রেজেন্টস এ সিঙ্গেল নাম্বার, যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে একটা স্কেলার। সো এখানে শুধু ভ্যালু থাকলেই হচ্ছে, কোনো ডিরেকশনের প্রয়োজন নেই। ভেক্টরস হচ্ছে গিয়ে ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ নাম্বার, সেটা হচ্ছে গিয়ে ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ নাম্বার, মানে একদিকে যদি কিছু ভ্যালু পাওয়া যায়, সেটা নির্দিষ্ট একটা দিকে হতে পারে, সেটা হতে পারে একটা রো ওয়াইজ এরকম, অথবা হতে পারে একটা কলাম ওয়াইজ নিচে নিচে এরকম হতে পারে। এটা হতে পারে হচ্ছে গিয়ে একের অধিকই যখন হয়ে যাবে, দুইয়ের অধিক যখন হয়ে যাবে, তখনই আমরা এটাকে বলতে পারবো হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। টু ডাইমেনশনাল অ্যারে অফ নাম্বার হচ্ছে গিয়ে সেটার নামই হচ্ছে কি ম্যাট্রিক্স। যদি একটা সিঙ্গেল রো থাকে বা একটা সিঙ্গেল কলাম থাকে দেন এটা ভেক্টর। আর যদি একটা রো একটা কলামের সমন্বয় সেখানে চলে আসে, তাহলে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স। আচ্ছা, ক্রিয়েটিং ভেক্টর বাই হার্ড কোডিং এলিমেন্টস, ভেক্টর কিভাবে হার্ড কোডিং এলিমেন্টের মাধ্যমে ক্রিয়েট করা যায় সেটা হচ্ছে কি, যে কোনো ভ্যালু যদি দেয়া থাকে ভেক্টরের মান হিসেবে, তাহলে সেই মানগুলাকে আমরা যদি হ্যান্ড টাইপিং করার মাধ্যমে ইনপুট করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে হার্ড কোডিং এলিমেন্টস। এখানে দেখো, রো ভেক্টর এ কন্টেইনিং এলিমেন্ট 2, 4 and 6, একটা রো ভেক্টর আছে এ, যার এলিমেন্ট গুলো আছে কি 2, 4, 6। দেন আবার একটা আছে কলাম ভেক্টর বি কন্টেইনিং এলিমেন্টস 3, 5 and 7। কি আছে, কলাম ভেক্টর আছে যেটা এলিমেন্ট গুলা কি 3, 5 and 7। তাহলে এটা হচ্ছে কি B = 3, 5, 7। তো আমরা এখন এই ভেক্টর দুইটাকে যদি ম্যাটল্যাবে ইনকর্পোরেট করি তাহলে কি দাঁড়াবে। দেখা যাচ্ছে, জি ম্যাম। তো এটাকে আমরা খুব খুব সহজে কি টাইপ করে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। উপরের সংখ্যাগুলোর মাঝে সেমিকোলন লাগলো না? না, সেমিকোলন দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে সেমিকোলন দেওয়ার পরে সে নতুন একটা লাইনে চলে যাবে, নতুন একটা লাইনে যে সেই লাইনে কি লেখা আছে সেটা সে রিপ্রেজেন্ট করবে, দেন আবার সেমিকোলন, আবার নতুন লাইনে চলে যাবে, দেন যে ভ্যালুটা থাকবে সেটা আবার নতুন লাইনে যে পাবলিশ করা হবে। দ্যাট মিন্স সেমিকোলন ইউজ করলে এটাকে একটা কলাম ভেক্টর হিসেবে পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এখন ম্যাম আমরা এখানে কি যদি, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে? হ্যাঁ, ভেক্টর ম্যাট্রিক্স এগুলাতে হচ্ছে গিয়ে ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে।
এখানে দেখো চেক মেমোরি স্ট্যাটাস বলে একটা কথা আছে। এটা যদি আমরা এখন করি তাহলে এই যে এ ভেক্টর বা বি ভেক্টরের সাইজ কত সেটা কিন্তু আমরা জানতে পারবো। মেমোরি স্ট্যাটাস চেক করার জন্য আমরা লিখবো হচ্ছে গিয়ে হুজ দিয়ে এন্টার দেব। দেখো এ হচ্ছে গিয়ে 1/3 সাইজ, বি হচ্ছে গিয়ে 3/1 সাইজ, আর এটার সাইজ হচ্ছে কত 24 বাইট, আর এটা হচ্ছে ক্লাস হচ্ছে ডাবল। ঠিক আছে, লাস্ট দিন আমরা দেখছিলাম যে একটা সংখ্যা যখন আমরা লিখতাম তখন আমরা এখানে 8 বাইট দেখতাম। এখন যেহেতু একটা তিনটা সংখ্যা এই জন্য এটা 24 বাইট হয়ে গেছে। ঠিক আছে, ম্যাম এইটা আরেকবার একটু বলুন। মানে এই যে আমরা সংখ্যাটা লিখছি এটার সাইজটা কত সেটা জানার জন্য আমরা এই যে চেক মেমোরি স্ট্যাটাস এটা দেখবো বা চেক করব, সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখবো হচ্ছে গিয়ে হুজ। আমরা যদি হুজ লিখি তাহলে আমরা যেই কয়টা ভ্যারিয়েবল আছে আমার এই পেজের মধ্যে সবগুলা ভ্যারিয়েবলের সাইজ জানতে পারবো। আমি যদি হুজ না লিখে শুধু হু লিখি তাহলে দেখাবে যে কি কি ভ্যারিয়েবলস আছে এ আর বি। আর যদি হুজ লিখি তাহলে এ আর বি এর সাইজ কত, বাইট কত, ক্লাস কি, সবগুলা ডিটেইল এসে জানাবে। ঠিক আছে, নেক্সট ক্রিয়েটিং ম্যাম ফ্যাক্টর বাই ম্যাম সাইজটা কি রিপ্রেজেন্ট করে ম্যাম? মানে বুঝে উঠতে পারতেছি মানে বাইট তো একটা ইউনিট। ম্যাম বাইট না কম্পিউটারে সাইজে কত? তুমি সাইজে কম্পিউটারে কত? পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক এগুলার সাইজ দেখো না, এত হ্যাঁ, টেরাবাইট, এত জি জি। গিগাবাইট এরকম থাকে। গিগাবাইটের সাথে আবার কি 1 গিগাবাইট কত মেগাবাইট, হুম এক হুম মেগাবাইট কত কিলোবাইট, 1 কিলোবাইট কত বাইট, সেই বাইট হচ্ছে গিয়ে এটা। আবার 1 বাইট কত বিট। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে এটাই ক্রিয়েটিং ভেক্টর বাই জেনারেটিং এলিমেন্টস। নেক্সট আমরা দেখবো ভেক্টরের এলিমেন্ট জেনারেট করার মাধ্যমে কিভাবে ক্রিয়েট করা যায়। এই ক্ষেত্রে আমরা একটা ভেক্টর দেখতে পারি যে ভেক্টর সি ভেক্টর কন্টেনিং এলিমেন্টস 1 2 3 4 5। 1 2 3 4 5 মিনস 1 থেকে 5 পর্যন্ত সব সিরিয়ালি আছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা লিখতে পারি 1:5। 1:5 লিখলে হচ্ছে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যাবে। ম্যাম কিছু কিন্তু বুঝতেছি না। কেন? সি ইকুয়াল আমি 1:5 লিখলাম, তাহলে দেখো সি ভেক্টরটা প্রকাশ হয়ে গেল 1 2 3 4 5, যার এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5টা। ঠিক আছে, সো যদি সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি কোনো নাম্বার থাকে সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি সেখানে 1:2 দিয়ে লাস্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখলে কি আমার ওই ভেক্টরটা রিপ্রেজেন্ট হয়ে যাবে। সো কন্টিনিউয়াস কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে স্টার্ট ইজ টু এন্ড মানে শুরু আর শেষটা লিখে ব্র্যাকেট দিলেই আমরা কি পাবো, ওই ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে জেনারেটিং এলিমেন্টের মাধ্যমে ভেক্টর ক্রিয়েট করা। ঠিক আছে, 1:5 লিখা মানে হচ্ছে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সেইগুলা সবগুলাকে সে সিরিয়ালি কি করবে, রিপ্রেজেন্ট করে দিবে। ঠিক আছে, এখন এখানে যদি আমি 1:5 না দিয়ে আমি যদি দিতাম হচ্ছে গিয়ে ধরো সাপোজ 40 থেকে 45, তখন কি হইতো, একই রকম আসতো? নো ম্যাম। ধরো আমি এরকম দিলাম, দেখছো তাহলে 40 হচ্ছে শুরু, 45 হচ্ছে শেষ। তাহলে 40 থেকে 45 সবগুলো সংখ্যাকে সে রিপ্রেজেন্ট করে দিবে। তাহলে এটা হচ্ছে কি ক্রিয়েটিং ভেক্টর বাই জেনারেটিং এলিমেন্টস, এলিমেন্টস জেনারেট করার মাধ্যমে ভেক্টর ক্রিয়েট করা। ঠিক
ঠিক আছে, আমরা প্রথমে ভেক্টর এলিমেন্ট গুলাকে জেনারেট করব, সেইটার মাধ্যমে ভেক্টরকে কি করব, প্রকাশ করব। ঠিক আছে, ম্যাম তার মানে ম্যাম 30 আর জি ম্যাম। 50 দিলে 30 থেকে 50 পর্যন্ত সবগুলো দেখাবে। এক্স্যাক্টলি। এখানে তুমি যে কোনো নাম্বার দিবে, সে কোনো নাম্বার এইভাবে করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে generate values starting from S to E increment by 1। যদি এরকম হয় যে এই একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর, তাদের মধ্যে এস আর ই মানে বোঝানো হচ্ছে স্টার্ট এন্ড এন্ড। ঠিক আছে, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। ধরো 1 3 5 7 9 বা 2 4 6 8 10, এক ঘর বাদ দিয়ে দিয়ে। সেই ক্ষেত্রে তাহলে আমি কি করব, সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেখানে প্রথম সংখ্যাটা হবে স্টার্ট, শেষের সংখ্যাটা হবে এন্ড, মাঝখানে হবে ইনক্রিমেন্টাল নাম্বার, কত করে এটা বাড়ছে সেই নাম্বারটা। ঠিক আছে, তাহলে 1 থেকে শুরু হইলো, শেষ হবে 9 পর্যন্ত, আর মাঝখানে বাড়ছে কত করে, 2 করে। তাহলে 1-এর পর একটা সংখ্যা বাদ যাবে, তারপরের সংখ্যাটা হবে। ঠিক আছে, আবার 2-এর পর একটা সংখ্যা বাদ যাবে, তারপরের সংখ্যাটা হবে। মানে ডিফারেন্স কত, এদের মাঝখানে ব্যবধান কত, আমি যদি এগুলার বাদ দেই তাহলে পাবো কত করে, 2 করে পাবো। ঠিক আছে, 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 7 গেলে 2। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে ম্যাথ ট্যাবে লিখি, দেখো কি পাওয়া যাবে, ডি ইকুয়াল 1:2:9। তাহলে দেখো 1 3 5 7 9। ঠিক আছে, তাহলে হ্যাঁ। কোন ভেক্টরের যদি আমরা ইনক্রিমেন্টাল অর্ডারে কোনো নাম্বার প্রিন্ট করতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, এভাবে করে কি করতে পারবো, সেই নাম্বার গুলাকে রিপ্রেজেন্ট করে দেখাতে পারবো। এখন দেখো এটা সূত্রটা বেসিক্যালি কি, স্টার্ট এন্ড আর মাঝখানে হচ্ছে কি ইনক্রিমেন্টাল নাম্বার কত করে বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এমন হয় আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, যার ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে। আমি যদি এটাকে লিখি আবার, দেখো 1 থেকে 9 দিয়েছি, মাঝখানে চেঞ্জ হচ্ছে কি কত করে, 2 করে। যে রেজাল্ট আসছে, 1 থেকে 10 দিয়েছি, মাঝখানে চেঞ্জ 2 করে, সেই সেম রেজাল্টে আসছে, তাই না? হ্যাঁ। পার্থক্যটা কোথায়, এখানে শেষ সংখ্যা ছিল 9, শেষ সংখ্যা সহ সে রিপ্রেজেন্ট করছে। এখানে শেষ সংখ্যা ছিল 10, 10-এর 10 বাদ দিয়ে সে রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা হচ্ছে গিয়ে এন্ডিং সহ রিপ্রেজেন্ট, একটা হচ্ছে এন্ডিং ছাড়া রিপ্রেজেন্ট। তাহলে এন্ডিং সহ যে রিপ্রেজেন্ট সেটাকে আমরা বলবো হচ্ছে ইনক্লুসিভ, এন্ডিং ছাড়া যে রিপ্রেজেন্ট সেটাকে আমরা বলবো এক্সক্লুসিভ। ঠিক আছে, এখন আসো এখানে 10টা রিপ্রেজেন্ট হলো না কেন। 7-এর পরে সে রিপ্রেজেন্ট করলো 2 বাদ দিয়ে 9, 9-এর পরে 2 বাদ দিয়ে যখন দেখবে সে পায় হচ্ছে 11, কিন্তু আমাদের এই রেঞ্জে 11 নাই। সো সে আর কি করবে না, সে আর কোনো সংখ্যাকে প্রিন্ট বা পাবলিশ করবে না। ঠিক আছে, সে ওইখানেই স্টপ হয়ে যাবে। এখানে যদি 11 থাকতো তাহলে কিন্তু সে 11কে রিপ্রেজেন্ট করতো, কারণ তার ফর্মুলা অনুযায়ী যে আমরা 2 বাদ দিয়ে দিয়ে করব, তাহলে 9-এর পরে 2 বাদ দিয়ে করলে আসে হচ্ছে 11। সো 11 আমার লিস্টের মধ্যে, রেঞ্জের মধ্যে নাই, সেজন্য সে কি করবে না, আর এখানে এটাকে ইনক্রিমেন্ট করবে না, ওইখানে স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আমরা ক্রিয়েটিং ভেক্টর বা জেনারেটিক এলিমেন্টস এর আরেকটা সিস্টেম দেখবো, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে জিনিসটা মাত্র দেখালাম, এই জিনিসটাকে আরেকটা কমান্ডের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করা যায় জেনারেটিক এলিমেন্টটাকে, সেটা হচ্ছে লিন স্পেস। লিন স্পেস দিয়ে কোনো একটা সংখ্যার প্রথমে হবে সংখ্যাটা শুরু, তারপরে হবে সংখ্যাটা শেষ, আর শেষে হবে
কয়টা সংখ্যা বসবে, ঠিক আছে, কয়টা ভাগে ভাগ হয়ে সে বসবে সেই নাম্বারটা। তাহলে আমি যদি এই ডি ভেক্টরটাকে আবার লিখি, প্রথম হচ্ছে স্টার্টিং নাম্বার, তারপর হচ্ছে এন্ডিং নাম্বার, তারপর হচ্ছে গিয়ে কয়টা ভাগে ভাগ হবে সেই নাম্বারটা। তাহলে এটা ভাগ হয় কয়টা ভাগে, 5টা ভাগে। কমা হবে না নাকি? আচ্ছা আচ্ছা, এখানে এই আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে এখানে আমরা ইস্টু দিয়েছি, এখানে ইস্টু হবে না, কমা হবে। ম্যাম এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ম্যাম। ও হ্যাঁ, সরি, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আসছে। এখন দেখো যে তুমি যে ভুলটা করবে এখানে কিন্তু সেই ভুলটা সে বলে দিবে যে তুমি কি ভুল করেছো, যে আনব্যালেন্স অর আনএক্সপেক্টেড প্যারেনথেসিস অর ব্র্যাকেট, এখানে অসামঞ্জস্যপূর্ণ ব্র্যাকেটের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা আরেকটা করি যে একটা ভেক্টর শুরু হচ্ছে তার এলিমেন্ট হচ্ছে 2, 6, 10, 14, 18, ঠিক আছে, এরকম আছে। তাহলে কয়টা উপাদান আছে, 5টা উপাদান। এটা আমরা লিন স্পেস ইউজ করে করব। তাহলে আমরা একটু করি এটা। এই ভেক্টরটার নাম হচ্ছে ই ভেক্টর। এটা স্টার্টিং হচ্ছে কত থেকে, 2 থেকে, শেষ হবে কততে, 18তে। ব্যবধান হচ্ছে কয়টা সংখ্যা হবে, 5টা সংখ্যা হবে। দেখো 2, 6, 10, 14, 18, ঠিক আছে। এটার একটা সুবিধা হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে চাই সেটা যদি বলে দেই, সেই কয়টাকে ভাগ করার জন্য এখানে যতটা সংখ্যার ব্যবধান করতে হয় সে অটোমেটিক্যালি করে নেবে, ঠিক আছে। সাপোজ ধরো এটা আমি একটু চেঞ্জ করে দেই, ধরো এখানে আছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে 5 ভাগে ভাগ করব। ওকে, তাহলে আমরা 5 ভাগে ভাগ করি, এটার নাম দিলাম আমরা এফ ভেক্টর। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে 10, 20। এই যে দেখো, এটা এই 5 ভাগে ভাগ করার জন্য যদি দশমিকও আনা লাগে সে অটোমেটিক্যালি সেটাকে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে ঠিক আছে, পারা যাবে। জি ম্যাম, পারা যাবে এগুলো। আচ্ছা, নেক্সট আমরা এতক্ষণ যেই ভেক্টর গুলা নিয়ে কাজ করলাম, হার্ড কোডিং মেথড, তারপর হচ্ছে গিয়ে জেনারেটিং এলিমেন্টস মেথড, এখন আমরা করব হচ্ছে গিয়ে মিক্স স্ট্র্যাটেজিস। যদি একসাথে 2-3 ধরনের ভেক্টর জেনারেটরের পদ্ধতি মিক্স করা থাকে তখন আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে একটু খেয়াল করো, রেড কালার দিয়ে একটা ভেক্টরস এর এলিমেন্টস রিপ্রেজেন্ট করা আছে, সেটা হচ্ছে গিয়ে ধরো -15, -10, -5, 20, 30, 40, 50, 65, 66 এরকম আছে। এটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা খেয়াল করলে দেখব প্রথম 3টা এলিমেন্টস আছে আমার হচ্ছে কিভাবে আছে,
মাইনাস আছে, প্রথম তিনটে এলিমেন্টস কি মাইনাস। তাহলে আমরা একটাকে কি করতে পারি, আমরা এই ভেক্টরটাকে কতগুলা সাব ভেক্টরে ভাগ করে নিতে পারি, মনে মনে সাব ভেক্টরে মানে ছোট ছোট পার্টে ভাগ করতে পারি। তো প্রথম পার্টটা আমি ধরে নিতে পারি এই যে মাইনাস কন্টেইন করতেছে যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলা নিয়ে একটা সাব ভেক্টর। তারপর দেখো 20, 30, 40, 50 এটার রেঞ্জটা কিন্তু একই রকম, তাই না, বা প্যাটার্নটা কি একই রকম, তো এটা আমার আরেকটা সাব ভেক্টর। আর লাস্ট দুইটা হচ্ছে কি আমার আরেকটা সাব ভেক্টর। ওকে, তো প্রথম সাব ভেক্টরে যদি আমরা খেয়াল করি -15, -10, -5, তার মানে এখানে চেঞ্জ হচ্ছে কত করে, 5 করে। কত করে চেঞ্জ হচ্ছে, 5 করে। তো আমরা এটাকে কি করতে পারি, জেনারেটিং এলিমেন্টস এর পদ্ধতি ইউজ করতে পারি। শুরু হচ্ছে গিয়ে কত -15, শেষ হচ্ছে কত -5, চেঞ্জ কত করে 5 করে। তাহলে এটার মানটা কত আসে, তাহলে আমরা যদি এটাকে লিখি একটু দেখো, আচ্ছা এখানে ইস্টু হবে, দেখো এই যে আমি প্রথমে ভুল করে যে লাইনটা ইনপুট করে ফেলেছি সেটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে জেনারেটিং এলিমেন্ট বাই হার্ড কোডিং মেথড, আমি যা লিখবো তাই দেখাবে। আর এখানে ইস্টু দেওয়া মানে হচ্ছে কি এখানে একটা প্রোগ্রাম আছে বা এখানে একটা ফাংশনস আছে যেখানে হচ্ছে গিয়ে আমাদের -15 থেকে শুরু হয়েছে, -5 শেষ হবে, আর চেঞ্জ হবে কত করে 5। তাহলে -15 পর যোগ হবে -5 যোগ হয়ে সেটা হবে কি -10, -10 এর সাথে 5 যোগে হবে কি -5। ঠিক আছে, আচ্ছা নেক্সট সাব পার্টটা কি আছে আমাদের, দেখো 20, 30, 40, 50। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, কত করে চেঞ্জ হচ্ছে বলো তো, 10। 10 করে। তাহলে স্টার্ট হবে কত 20, এন্ড হবে কত 50, আর ব্যবধান কত হবে 10। তাহলে আমরা এটাকে যদি লিখি, ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্ট হচ্ছে কি 65 এন্ড 66, এটা থার্ড সাব ভেক্টর। এটা একটু খেয়াল করলে দেখবা যে 65 এর তো আসলে কোনো ইনক্রিমেন্টাল কিছু বা আনারই দরকার নাই, তাই না, কারণ 65 পরে এক বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 66, তাই না, মানে 1, 66 আর 65 মাঝখানে ব্যবধান হচ্ছে 1। আমি যদি এটাকে এইভাবে লিখতে চাই তাহলেও যে কথা, আমি যদি এটাকে হচ্ছে গিয়ে জেনারেটিং এলিমেন্ট বাই হার্ড কোডিং মেথডেও লিখি তাও একই কথা, কারণ স্টার্ট আর এন্ডিং পয়েন্ট আমাদের তো লিখতেই হবে। তাহলে 65 বা স্পেস 66 এটা যদি আমি দেই তাহলে আমি এই জিনিসটা পাবো। অথবা আমি যদি 65:1:66 দেই, সিমিলার জিনিসই পাওয়া যাবে কারণ তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, রাইট। ওকে, তাহলে এখন আমরা কি করব, তাহলে আমি একটু খেয়াল করে দেখো যে আমি সাব ডিভিশন গুলা ভাগ করে কিন্তু ছোট ছোট পার্ট হিসেবে আমার অ্যান্সার গুলো আসছে, তাই না, কিন্তু আমার এখানে যে হচ্ছে গিয়ে দেয়া আছে ভেক্টরটা সেটা কিন্তু একটা লাইনে একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না। তাহলে আমি এইটাকে কিভাবে আমার একটা লাইনে নিয়ে আসবো, এখন আমাকে আগে দেখতে হবে এটা কি রো হিসেবে আছে না কলাম হিসেবে আছে। এটা আছে একটা রো হিসেবে, তো রো হিসেবে যখন থাকবে তখন আমরা কি করব, জাস্ট এই প্রত্যেকটা সাবডিভিশনকে পাশাপাশি জাস্ট বসিয়ে দিব, আর কোনো কাজ নাই। প্রথম সাবডিভিশন স্পেস, দ্বিতীয় সাবডিভিশন স্পেস, তৃতীয় সাবডিভিশন। এখন তুমি বলতে পারো যে আমি তাহলে কোন সাবডিভিশনটা কিভাবে লিখবো,
আমি এখানে যে কমান্ড গুলা দিয়েছি ছোট ছোট পার্ট আকারে, সেই কমান্ড গুলাকে আমি একটা লাইনে লিখবো স্পেস দিয়ে দিয়ে। তাহলে সেটা আবার কেমন দাঁড়াবে? জাস্ট কিচ্ছু করতে হবে না, আমি এখানে হচ্ছে গিয়ে যে কমান্ড গুলা দিয়েছিলাম ম্যাম একটা কমা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে কিন্তু আমরা যে ভেক্টরটা দেয়া আছে সেই ভেক্টরটা কিন্তু পেয়ে গেলাম, তাই না? জি ম্যাম। তাহলে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু যখন আমাদের কোশ্চেনে দেখবো এরকম একটা ভেক্টর লেখা আছে, আমরা কিন্তু আগের ওই ভাগগুলা লিখবো না, আমরা জাস্ট এক লাইন ডিরেক্টলি এই জিনিসটা লিখবো, এটাই আমাদের অ্যান্সার। এটা লিখার পরে এটা আসলো কিনা আমার দেখার দরকার নেই এবং আমার লিখারও দরকার নেই। আমি যদি বলি রাইট ডাউন দ্য ম্যাটল্যাব কমান্ড টু গেট দ্য ফলোইং ভেক্টর, তুমি জাস্ট এই কমান্ডটুক লিখবে, দিস ইজ ইউর অ্যান্সার, আর কিচ্ছু লিখার দরকার নাই। এই কমান্ডটা লিখলেই তোমার শেষ, কাজ শেষ। ঠিক আছে, অ্যান্সার লেখার দরকার নাই, অ্যান্সারটা তুমি যখন ম্যাটল্যাবে করবে তখন সেই অ্যান্সারটা অটোমেটিক্যালি দিবে। নর্মালি হচ্ছে কি এটা জাস্ট লিখলেই হয়ে যাবে তোমার অ্যান্সার হিসেবে কমান্ডটা। ঠিক আছে, এই যে নাও কম্বাইনিং দিস থ্রি সাব ভেক্টর কমান্ডস, এই যে তিনটা কমান্ডকে কম্বাইন করলে কিন্তু এটা পাওয়া যাবে। এখন এখানে কমা না দিলেও কিন্তু সেম জিনিসটাই পাওয়া যেত। এখানে দেওয়া আছে কি কমা ইজ অপশনাল বা কমা আর অপশনাল। তাহলে আমরা দেখি তো কমা না দিয়ে আসলে এটা হয় কিনা। পাওয়া যাচ্ছে সেম জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এইভাবে মনে হয় আমরা কমা ভেক্টরের স্ট্র্যাটেজির মিক্স স্ট্র্যাটেজির ভেক্টর গুলাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন ভেক্টরের উপর যে প্রশ্নগুলা করব বা কোয়েশ্চেন গুলা দিব, সেখানে তোমার কোয়েশ্চেনে কোন মেথডে কোনটা চাওয়া হয়েছে এটা খেয়াল করে তারপর তোমাকে লিখতে হবে। কারণ সেম জিনিস হচ্ছে গিয়ে কম্বাইনিং এলিমেন্ট করে করা যায়, সেম জিনিস হচ্ছে গিয়ে জেনারেট এলিমেন্ট করে করা যায়, লিন স্পেস ইউজ করে করা যায়, ইনক্রিমেন্টাল অর্ডার ইউজ করে করা যায়। তুমি কোনটা করবে সেটা ডিপেন্ডস, ইটস ডিপেন্ডস আপ টু ইউ। বাট কোয়েশ্চেনে যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেইটাই ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অন ভেক্টরস। ভেক্টরের যোগ বিয়োগ কিভাবে করে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, এতক্ষণ যাবত আমরা কিন্তু অনেকগুলা ভেক্টর ইনপুট করেছি, এ বি সি ডি ই এফ। এখন আমরা ধরে নিলাম যে আমাদের সি একটা ভেক্টর, ডি একটা ভেক্টর আছে। সি ভেক্টর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5, ডি ভেক্টর এলিমেন্ট হচ্ছে 1 3 5 7 9। ওকে, তাহলে পি সমান সি প্লাস ডি, কিউ সমান সি মাইনাস ডি, আর সমান সি প্লাস 2 করলে কত হবে? ঠিক আছে, যেহেতু আমি অলরেডি সি আর ডি আগে ইনপুট করে রেখেছি, তাহলে ম্যাটল্যাব কিন্তু তার রেকর্ডে এই দুইটাকে খুঁজে পাবে। তাহলে আমি যদি সরাসরি পি ইকুয়াল সি প্লাস ডি লিখি, তাহলে এই দুইটার যোগফল বের করে সে দিয়ে দিবে আমাকে। তা আমাদের এখানে লেখা আছে কিনা একটু দেখি। আমরা লাস্ট ডি ইনপুট করেছিলাম, সেটা কি ছিল? 1 3 5 7 9। আর সি দেখেছিলাম, সেটা কি ছিল? সি ছিল 1:5, মানে 1 2 3 4 5। দ্যাট মিনস আমি যদি শুধুমাত্র পি ইকুয়াল সি প্লাস, সরি এন্টার দেই, তাহলে দেখো ওই দুইটা ভেক্টরকে খুঁজে সেই দুইটা ভেক্টরকে যোগ করে অ্যান্সার কিন্তু সে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এখন এই যোগটা আসলে কোন নিয়মে হচ্ছে? এই যোগটা হচ্ছে নর্মাল
বীজগণিতিক নিয়মে জাস্ট এই দুইটা হচ্ছে গিয়ে যোগ করে এই এলিমেন্ট টু এলিমেন্ট সে যোগ করে কি করবে অ্যান্সারটা বসিয়ে দিবে। সেম ওয়েতে যদি আমি এরকম করি যে এখানে যদি পি এর পরিবর্তে কিউ, আচ্ছা সি মাইনাস ডি করলে দেখো সি থেকে ডি বিয়োগ করলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে এলিমেন্ট সে বাদ দিবে, বাদ দেওয়ার পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা কিন্তু সে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, বোঝা আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যদি আবার আরেকটা লাস্ট ওয়ান যেটা আছে আর ইকুয়াল সি প্লাস 2 যদি সেটা করি, তাহলে সি এর সাথে 2 যোগ করে কত আসবে সেটাকে সে লিখে দিবে। খেয়াল করলে যদি আমরা দেখি, দেখো এই সি এর সাথে যে 2 যোগ করলো, সি এর মান কত ছিল 1 2 3 4 5, তাহলে 2টা যোগ হবে কার সাথে, 1 এর সাথে না 2 এর সাথে না 3 এর সাথে না 4 এর সাথে না 5 এর সাথে? যেহেতু এটা একটা শুধু সিঙ্গেল নাম্বার সেহেতু এটা সবগুলো এলিমেন্টের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, 1 এর সাথে 2 যোগ হয়ে 3 বসবে, 2 এর সাথে 2 যোগ হয়ে 4, 3 এর সাথে 2 যোগ হয়ে 5, 4 এর সাথে 2 যোগ হয়ে 6, 5 এর সাথে 2 যোগ হয়ে 7। ঠিক আছে, পারা যাবে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট আমরা দেখব মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন কিভাবে করা যায়। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন কিভাবে করা যায় দেখো, আমরা দুইটা ভেক্টর নিলাম সি আর ডি ভেক্টর, যেটা আগে ইনপুট করে রেখেছি অলরেডি। এখানে দেখো ডিটারমাইন এস ইকুয়াল ই ইনটু ডি, ই ইনটু ডি আছে, টি ইকুয়াল আছে ই ভাগ ডি, এন্ড ইউ ইকুয়াল আছে 2 ইনটু ই। ই ভেক্টরটা কি 2 4 10 14 18, ডি হচ্ছে 1 3 5 7 9। এখন আমরা একটু দেখি যে এখানে আমরা কিন্তু ই ভেক্টরকেও আগে থেকে রিপ্রেজেন্ট করে রেখেছিলাম, তাই না? এই যে 2 6 10 14 18, তাহলে আমরা কিন্তু আর সেটা লেখার দরকার নাই নতুন করে, আমরা জাস্ট হচ্ছে গিয়ে কি বের করতে চাচ্ছি সেটা দিয়ে দিব। তাহলে এস ইকুয়াল ই ডট ইনটু ডি, এই জিনিসটাই শুধু আমরা লিখবো। তাহলে এস ইকুয়াল ই ডট ইনটু ডি। দেখো এটা রেজাল্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, ডট ইনটু কেন একসাথে দেওয়া হলো? ডট মানেও আমরা জানি মাল্টিপ্লিকেশন, ইনটু মানেও আমরা জানি মাল্টিপ্লিকেশন। তো এখানে ডট আর ইনটু একসাথে দেওয়া কেন হলো? কারণ হচ্ছে গিয়ে এখানে আমার ই তে 5টা এলিমেন্টস আছে, ডি তে 5টা এলিমেন্ট আছে, ই এর 5টা এলিমেন্টের সাথে ডি এর 5টা এলিমেন্ট গুণ হবে কি এলিমেন্ট টু এলিমেন্ট। প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এর সাথে থার্ড এলিমেন্ট, ফোর্থ এর সাথে ফোর্থ এলিমেন্ট, এইভাবে করে। ঠিক আছে, সো সেই জন্য আমাদের কি করতে হবে, ডট ইনটু সাইনটা ইউজ করতে হবে। ভাগের ক্ষেত্রেও সেম ওয়েতে যখন আমরা ভাগ করব তখন আমরা ডট ডিভাইড করব। তাহলে এখানে দেখো টি ইকুয়াল ই ডট ডিভাইড ডি, তাহলে এটা আমরা কিভাবে করব, টি ইকুয়াল ই ডট ডিভাইড ডি। দেখো এটার অ্যান্সার সবগুলা 2 আসছে, কারণ এই প্রত্যেকটাকে ভাগ করলে 2 করে পাওয়া যাবে। এখন একটা জিনিস তুমি বলতে পারো যে এখানে তো আমার অনেকগুলাতে একই রকম জিনিস নাই, নাও থাকতে পারে, বিভাজ্য সংখ্যা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিরকম হবে, বিভাজ্য সংখ্যা না থাকলে সেটা রিমাইন্ডার হিসেবে অবশিষ্ট অংশটা পাশে আসবে।
ঠিক আছে, সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, লাস্ট ওয়ান কি আছে, ইউ ইকুয়াল 2 ইন্টু ই। শুধু একটা সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তখন সেক্ষেত্রে কি হবে, আমি লিখব ইউ ইকুয়াল 2 ইন্টু ই। তাহলে 2 দিয়ে ই এর যত মানে ই এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে 2 গুণ করতে থাকবে, করে সে রেজাল্ট দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ই এর এলিমেন্ট গুলা কি ছিল, এই সবগুলোকে 2 দিয়ে গুণ করলে যেটা আসে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখানে দেখো ডট ইনটু ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নাই, একই কথা। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখানো হলো, যোগ বিয়োগ গুণ ভাগ, তোমরা কি এগুলা নিজের কম্পিউটারে করেছো? ইয়েস ম্যাম। এটাও করেছো? জি ম্যাম, আপনার সাথে করছিলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখবো বিল্ট ইন ফাংশনস ফর ভেক্টর ম্যানিপুলেশন। ভেক্টর ম্যানিপুলেশন করার জন্য কি কি বিল্ডিং ফাংশন আমাদের ম্যাটল্যাবে দেয়া আছে সেই জিনিসগুলা কি দেখবো। তো আমরা প্রথমে একটা ভেক্টরের জন্য এই কাজগুলা করার জন্য একটা এক্সাম্পল ভেক্টর নিব, সেটা হচ্ছে ই ভেক্টর। অলরেডি ই ভেক্টরকে আমি ইনপুট করে রেখেছি, তো আমি যদি ই দিয়ে এন্টার দেই তাহলে কিন্তু ই ভেক্টরের মান আমি পেয়ে যাব। সো সেই ক্ষেত্রে আমার ইয়ার নতুন করে ইনপুট দেওয়ার দরকার নেই। এখন আমরা এখানে কি কি খুঁজে নিয়ে আসবো, দেখো ডিটারমাইন সাম অফ অল এলিমেন্টস অফ ভেক্টর ভি। ভি ভেক্টরের সবগুলো এলিমেন্টস এর যোগফল কত বের করে দেখাও। তাহলে ই তে এলিমেন্টস আছে কয়টা, ই ভেক্টরের এলিমেন্ট আছে হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে আমি এখানে লিখতেছি হচ্ছে সাম ব্র্যাকেট হচ্ছে ই, এখানে সাম ব্র্যাকেটে ভি ছিল, মানে যে কোনো একটা ভি ভেক্টরের সামেশন যদি চাওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে সাম ব্র্যাকেটে ভি লিখতে হয়। তাহলে আমি বের করতেছি ই ভেক্টরের হচ্ছে সামেশন, তো আমি লিখবো সাম ব্র্যাকেটে ই। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু সে এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, মেহেদি হাসান বলো। ম্যাম, এই যে ই চাপার পরে 2 6 10 14 18 আসলো, এটা কোথায় থেকে আসলো ম্যাম? এটা আমি অলরেডি এর মান আগে এখানে ইনপুট করে রেখেছি, দেখো আগে ক্যালকুলেশন করে রাখছিল তাই। এই যে জিনিসটা ইনপুট করা আছে সেটা ম্যাটল্যাবের মেমোরিতে থেকে যায়। ঠিক আছে, যদি না আমি এই ই কে নতুন করে চেঞ্জ করিনি, ই কে আমি নতুন করে আর চেঞ্জ করিনি। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা তাহলে সামের পরে দেখো কি আছে, সামের পর আছে মিন। মিন মানে কি, এভারেজ অফ অল এলিমেন্টস অফ ভেক্টর ভি। ভি ভেক্টরের সব এলিমেন্টের এভারেজ করো, তাহলে লিখবো হচ্ছে মিন অফ ই। কি লিখবো, এম ই এ এন তাহলে এটার এভারেজ কত সেটা কিন্তু চলে আসবে। এই সবগুলা যোগ করে সে 5 দিয়ে ভাগ করে এটা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি যদি দেখতে চাই ডিটারমাইন প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন অফ অল এলিমেন্টস অফ ভি। ধরো আমি সবগুলো এলিমেন্টের গুণফল একসাথে বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে প্রোডাকশন, মানে প্রোডাক্ট কি পেলাম আমি, তাহলে সেটার জন্য আমি লিখবো PROD। প্রোডাক্টের প্রথম 4টা ওয়ার্ড ব্র্যাকেটে হচ্ছে গিয়ে ই, যেহেতু আমি ই ভেক্টরের জন্য করছি। তাহলে আমি যদি লিখি তাহলে এই সবগুলো এলিমেন্ট গুণ করে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু সে একসাথে দিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ অল এলিমেন্টস ইন এ ভেক্টর। নেক্সট আমরা যদি বের করতে চাই যে ম্যাক্সিমাম ভ্যালু উইদিন ভেক্টর, ভি ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, আবার মিনিমাম ভ্যালু উইদিন ভেক্টর, মিনিমাম ভ্যালু কোনটা। হ্যাঁ, প্রোডাক্ট ই, এটা কিসে
মানে কোথা থেকে কি করলাম যে হচ্ছে এই এটাই যে ই মানটা। ভেক্টর আছে, ই এর হ্যাঁ। সবগুলো এলিমেন্টের গুণফল, এই যে ডিটারমাইন মাল্টিপ্লিকেশন অফ অল এলিমেন্টস অফ ভি। ভি বলতে আমি এখানে যে এক্সাম্পল ভেক্টর নিব সেটা, যেহেতু আমি ই নিয়েছি, সো ই এর সবগুলো এলিমেন্ট গুণ করে যে রেজাল্টটা আসবে সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ ই। এখানে লেখা আছে প্রত্যেকটা আমি কি কাজ করছি। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু উইদিন ভেক্টর ভি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আমি লিখবো ম্যাক্স অফ ই, মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য আমি লিখবো মিন অফ ই। এখানে একটু ভুল আছে, এটা হবে MIN, মিনিমামের জন্য MIN মিন। তাহলে আমরা যদি এটা বের করি, দেখো তাহলে দেখো এখানে সবগুলো ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম কোনটা আছে, 18, এই যে 18 পেয়ে গেলাম। আবার ধরো মিন অফ ই যদি দিই, এন্টার দিলাম, তাহলে এই সবগুলা ভেক্টরের মধ্যে মিনিমাম ভেক্টর কোনটা আছে, এইটা, তাহলে এটা পেয়ে যাব। ঠিক আছে, ম্যাম এর নতুন ভেরিয়েবল অ্যাড করব কিভাবে এখন? বুঝি নেই ইতে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম এর আমি ডাটা অ্যাড করতে যাচ্ছি ম্যাম, আমি তো তখন অ্যাড করিনি আপনার মতো, এখন আমি নতুন আচ্ছা করে আচ্ছা এর আচ্ছা আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না। তুমি মাত্র আমি যেভাবে কাজ করেছি, ই ভেক্টরের মান কি ছিল, ধরো ই ইকুয়াল যে মানটা ছিল সেই মানটা তুমি দিবে। ধরো এটা ছিল 2 হচ্ছে গিয়ে 6 2 6 2:2, এটা কত করে চেঞ্জ ছিল, লাস্ট ছিল হচ্ছে গিয়ে 18। ম্যাম 2:4 × 18। হ্যাঁ, 5 ভাগে ভাগ হবে। ম্যাম 2:4 × 18 দিলেই হয়। আচ্ছা তাহলে আমি শুধু এখানে 2:2, এটাকে আমরা কয়েকটা ভাবে লিখছিলাম। এই যে এখানে লাস্ট আমরা যে প্রথমে কি করে আসলাম, এটাকে ভেক্টর ক্রিয়েট করলাম। এই যে এখানে দেখো লিন স্পেস 2,18,5 এইটা করা যায়, অথবা করা যায় কি, এই যে ও যেটা বললো, এই যে আমরা এইভাবে করতে পারি 2:2 চেঞ্জ কত করে 4 করে, লাস্ট কত 18। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল 2:4:18। ঠিক আছে, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা নেক্সট আমরা দেখবো লেংথ। কাউন্ট দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ ভেক্টর ভি। ভি ভেক্টরের এলিমেন্টের নাম্বার কয়টা, 1 2 3 4 5টা। এটাকে আমরা বের করার জন্য লিখবো লেংথ অফ ভি। যেহেতু আমি ই ভেক্টর নিয়ে কাজ করতেছি, আমি লিখবো লেংথ অফ ই। তাহলে আমি লিখবো LENGTH, লেংথ ব্র্যাকেট হচ্ছে ই, সরি ক্যাপিটাল ই দিয়েছি। তাহলে এটার এলিমেন্ট সংখ্যা কয়টা, 5টা, সেটা সে দেখাই দিবে। ঠিক আছে, কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? এখানে একটা ছবি দেওয়া আছে বা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা। ডায়াগ্রামটা কিন্তু আমরা আগেই সবাই পরিচিত, এর আগে আমরা এই ধরনের ডায়াগ্রাম সবাই দেখেছি, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আমরা এই ধরনের ডায়াগ্রাম কিন্তু ফিজিক্সে বা অ্যানালিটিক মেকানিক্সে দেখে এসেছি। তো কোয়েশ্চেনটা কিরকম আছে দেখো, ডিটারমাইন ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য ফলোইং সিস্টেম। এই সিস্টেমের ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফোর্স কত সেটা বের করতে হবে। ম্যাগনিটিউড আমরা কখন বের করতে পারি বা অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট আমরা কখন বের করতে পারি, যখন একের অধিক সংখ্যক ফোর্স একটা জায়গাতে পাওয়া যায়, সেটা হতে পারে একটা বিন্দু কেন্দ্রিক বা একটা লাইনের উপর বেস করে আছে, কোপ্ল্যানার, বা তখন বা কনকারেন্ট, এরকম যদি হয় তখন আমরা কি করতে পারি, ওই সিস্টেমের ম্যাগনিটিউড বা রেজাল্টেন্ট ফোর্সের অ্যাঙ্গেল কত সেটা বের করতে পারি। এখানে একটু খেয়াল করলে আমরা দেখব
এক্স ওয়াই নামক দুইটা অ্যাক্সিস আছে, এইটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই জিরো যে বিন্দুটা আমরা সবসময় মূল বিন্দু বলে চিন্তা করে নেই, সেই মূল বিন্দু থেকে তিনটা ফোর্স বের হয়ে গেছে, একটা হচ্ছে F1, একটা F2, একটা হচ্ছে F3। ঠিক আছে, এই F1, F2, F3 ফোর্সের ভ্যালু কিন্তু দেয়া আছে। তিনটা ফোর্সই হচ্ছে ইনক্লাইন ফোর্স এবং তিনটা ফোর্সেরই হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 143 ডিগ্রি। আর ভ্যালু হচ্ছে 400 নিউটন, 500 নিউটন, 700 নিউটন। এখন এই জিনিসগুলা যে দেয়া আছে, এটাকে আমরা কিভাবে আমাদের ভেক্টরের সাথে রিলেট করতে পারি, সেটা কি আমরা কেউ চিন্তা করেছি যে কিভাবে এটা ভেক্টরের সাথে রিলেট করা যায়? একটু খেয়াল করলে আমরা দেখব যে আমরা জানি যে কোনো ইনক্লাইন্ড ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, রাইট? জি ম্যাম। ভার্টিক্যাল উপাংশটা কাজ করে ওয়াই অ্যাক্সিস, হরিজন্টাল উপাংশটা কাজ করে থ্রু দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এখানে যদি আমি এই তিনটা ফোর্সের দিকে একটু খেয়াল করি, আমরা দেখব যেহেতু তিনটা ফোর্সই হচ্ছে ইনক্লাইন্ড ফোর্স, তাহলে তিনটা ফোর্সকে ডিভাইড করলে বা ভাগ করলে আমরা কি পাবো? Fx Fy নামক দুইটা করে উপাংশ পাবো। তাহলে তিনটা ফোর্সের জন্য তিনটা এক্স উপাংশ, তিনটা ফোর্সের জন্য তিনটা ওয়াই উপাংশ পাওয়া যাবে, রাইট? ইয়েস ম্যাম। ওকে, দেন আমরা কি করব? আমরা জানি নরমালি যে রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য বা ম্যাগনিটিউড বের করার জন্য আমরা কি করি, সেই জিনিসটা যে একটা সূত্র ইউজ করি, সূত্রটা হচ্ছে সামেশন অফ রুট ওভার সামেশন fx স্কয়ার প্লাস সামেশন অফ fy স্কয়ার। এখন আমাদেরকে তাহলে সামেশন অফ fx বের করতে হবে, সামেশন অফ fy বের করতে হবে। সামেশন অফ fx হচ্ছে এক্স বরাবর যতগুলা উপাংশ আছে ফোর্সের, সবগুলা ফোর্সের উপাংশের যোগফল। সামেশন অফ fy হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর যতগুলা ফোর্স আছে সবগুলা ফোর্সের ওয়াই বরাবর উপাংশের যোগফল। তাহলে fx এর জন্য আমি পাবো কি? f1 একটা cos থিটা, f2 একটা cos থিটা, f3 একটা cos থিটা। আবার fy এর জন্য পাবো f1 sin থিটা, f2 sin থিটা, f3 sin থিটা। যেহেতু তিনটা, সেহেতু আমি একটাকে 1 2 3 দিয়ে ডিফাইন করছি, তাহলে একটা হবে cos থিটা 1, cos থিটা 2, cos থিটা 3। সিমিলার ওয়েতে sin থিটা 1, থিটা 2, থিটা 3, আবার f1 f2 f3, রাইট? এখন একটু খেয়াল করব আমরা, অ্যারোগুলা যখন বাহিরের দিকে থাকে দ্যাট মিন্স এটা কি আছে? পজিটিভ আছে। যখন অ্যারোগুলা ভিতরের দিকে থাকবে দ্যাট মিন্স এটা নেগেটিভ আছে। কিভাবে? বাইরের দিকে থাকা মানে এটা টেনশনে আছে, দ্যাট মিন্স এটা পজিটিভ আমরা ধরে নিতে পারি। ভিতরের দিকে অ্যারো সাইন দেওয়া মানে হচ্ছে এটা কম্প্রেশনে আছে, মানে এটাকে কোনো কিছু দিয়ে চাপ দেওয়া হচ্ছে, তখন এটা কিসে আসে? নেগেটিভে আছে। যেহেতু সবগুলো অ্যারো বাইরের দিকে দ্যাট মিন্স সবগুলাই কি আমার টেনশনে আছে বা পজিটিভ। এখন আমরা একটু যদি খেয়াল করি, আমরা জানি যে এই F2 এক্সাম্পল হিসেবে আমি যদি ধরি, এটাকে ভাগ করলে F2 এর একটা এদিকে উপাংশ পাওয়া যাবে, একটা এদিকে উপাংশ পাওয়া যাবে। দুইটাই হচ্ছে গিয়ে পজিটিভ ডিরেকশন বরাবর, সো এটার ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সিমিলারলি এখন পজিটিভ কি বা কোন ডিরেকশনে পজিটিভ থাকে সেটা তো তোমাদের একটা কোশ্চেন হওয়ার কথা, তাই না? এক্স এর পজিটিভ দিক হচ্ছে এই রাইটওয়ার্ড। রাইটওয়ার্ডের উপরে থাকলেও এক্স পজিটিভ, নিচে থাকলেও এক্স পজিটিভ। আর লেফটওয়ার্ড হচ্ছে এক্স এর নেগেটিভ দিক, এইদিকে হচ্ছে উপরে থাকলেও নেগেটিভ, নিচে থাকলেও কি? নেগেটিভ। সিমিলারলি ওয়াই এর পজিটিভ দিক হচ্ছে আপওয়ার্ড। এই কোঅর্ডিনেটে এই ঘরে যদি সে আপওয়ার্ড থাকে তাও পজিটিভ, এই ঘরেও যদি আপওয়ার্ড থাকে তাও পজিটিভ। বাট নিচের ঘরে যদি আমার এখানে যদি নিচের দিকে থাকে তাহলে হচ্ছে কি সে কি? নেগেটিভ, সেটা এই ঘরে হোক বা এই কোঅর্ডিনেটে হোক। এখন আমাকে এইগুলা নিয়ে চিন্তা করার কোনোই দরকার নাই, এগুলা সব আমি ছেড়ে দিছি ম্যাটল্যাবের উপর। আমার শুধু কনসার্ন হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটার ডিরেকশনটা আমি ঠিকভাবে বলে দিব, বাকি সবকিছু যা আছে জাস্ট বসিয়ে দিব, তাহলে সে ক্যালকুলেট করে নিবে অটোমেটিক্যালি। এবার তাহলে অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফোর্সের সূত্র কি? tan ইনভার্স fy বাই fx। যেহেতু এখানে সামেশন আছে তো সামেশন অফ fy বাই সামেশন অফ fx। আচ্ছা, এখন অ্যাঙ্গেলের ডিরেকশনটা আমরা এখানে কি ধরবো? দেখো, এক্স বরাবর যদি এই দিকে যায় মানে অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে হচ্ছে সেটা পজিটিভ,
আর যদি এক্স থেকে নেগেটিভলি মানে ক্লকওয়াইজ যায়, ঘড়ির কাঁটা যদি ঘুরে এইভাবে করে ঘুরে আসে, তাহলে সেটা কি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ক্লকওয়াইজ আছে কোনটা, 20 আছে শুধু ক্লকওয়াইজ, আর 30 143 অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে এই দুইটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, আর এইটা হচ্ছে কি নেগেটিভ। প্রথম কাজ হচ্ছে আমার কয়টা ক্লকওয়াইজ কয়টা অ্যান্টি ক্লকওয়াইজ আছে সেটা খুঁজে বের করা। আরেকটা জিনিস হচ্ছে দুইটাই কি, তো নেগেটিভ ম্যাম। কোন দুইটা? ওই যে 30 আর 143 দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে না? অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে, এই বরাবর। ক্লকওয়াইজ, সেটাই তো বলতেছি ম্যাম, ওই দুটো তাহলে নেগেটিভ এটা না। এটা কি নেগেটিভ। আমি কি বলেছি, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, তার মানে এটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুইটাই কি হবে? ও ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ম্যাম বলো। আমাদের পরীক্ষার খাতায় কোশ্চিনে কি এরকম ভাবে মার্ক করে দেয়া থাকবে যে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ আর কোনটা ক্লকওয়াইজ, মানে তীর চিহ্নটা কিভাবে দেয়া থাকবে ম্যাম? হ্যাঁ দেয়া থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, তীর চিহ্ন দেয়া না থাকলেও তুমি এইটাই বুঝে নিবা। কেন বলো তো আমাকে, কোন একটা কোণের উৎপত্তি কোন লাইনকে বেস ধরে হয়েছে, তার মানে সেটার দিক থেকে অন্য দিকে সে সরে যাচ্ছে, তাই না? লাইনে বেস ধরে হয়েছে এখানে, আমি যদি এইটুক 30 ডিগ্রি দিয়ে দিতাম, তার মানে কি এই লাইনের আমার অ্যাঙ্গেল শুরু হয় কোত্থেকে, এই অ্যাক্সিস থেকে 0 ডিগ্রি এখান থেকে শুরু হয় না, 0 90 270 সরি 180, তারপরে এখানে হচ্ছে 270, তারপরে 360। তার মানে লাইন কোন একটা কোণের উৎপত্তি হবে কোন থেকে, কোন জায়গা থেকে, এখান থেকে। এখন ধরো পরীক্ষাতে তোমাকে একটা কোণ দেওয়া আছে, যে সেই কোণটা আছে এইটুক, এইটুক কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তখন তুমি এটা কিভাবে নিবা? যেখানেই দেওয়া থাকুক না কেন তুমি সবকিছু 0 থেকে কাউন্ট করবা। তাহলে এইটুকের সাথে আমার যোগ হবে কত, 90। তাহলে এই পুরাটা কোণ হচ্ছে কি আমার কত, 90 প্লাস 45 মানে 135। তাহলে এখান থেকেই কোণটা শুরু হয়েছে, তাহলে এটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস এটা পজিটিভ 135 ডিগ্রি। ক্লিয়ার? আবার ধরো এইটুকে আমার কোনো অ্যারোই দেওয়া নেই, এইটুক ব্র্যাকেট দিয়ে লেখা আছে 30, তাহলে আমি এখান থেকে শুরু হচ্ছে কোনটা, তাহলে এদিক থেকে এইদিকে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ধরো কোনটা দেওয়া আছে এইখানে, এইখানে দেওয়া আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে এভাবে আসতে পারো অথবা এখান থেকেও এভাবে আসতে পারো, যেভাবেই আসো না কেন তোমার অ্যান্সার কিন্তু একই আসবে। তুমি এখান থেকে যখন আসবা তুমি নিবা হচ্ছে কোনটা 330 বা 350, একদম এখান থেকে যদি শুরু হয়ে আসো 350 নিবা, আর এখান থেকে শুরু হয়ে যদি যাও তুমি, তাহলে শুধু -50 নিবা বা 60 নিবা, তাই না? তাহলে তোমার একবার কোনটা হচ্ছে -60, একবার হচ্ছে কোনটা হচ্ছে 350। ঠিক আছে, দুইটাই কারেক্ট। তুমি এখানে যেটাই লেখো না কেন, ওই তুমি একটা জিনিস মনে আছে কিনা যে sin 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে cos কত, 60 ডিগ্রি। তার মানে 90 মাইনাস সামথিং করে যেটা আসে সেটার ভ্যালু আর যেটাকে আমি পাচ্ছি সেটার ভ্যালু কিন্তু সমানই আসে, তাই না? সো এইখানে প্লাস মাইনাসের ব্যাপারটাকে তুমি তোমার মতো করে নিবে উইথ রেসপেক্ট টু দিস এক্সিস, এই এক্সিস থেকে তুমি কাউন্ট করবে। ঠিক আছে, এই এক্সিস থেকে তুমি কি করবে, এটাকে কাউন্ট করবে, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা তাহলে মানগুলা বসিয়ে দিই। দেখো এফ সমান কি হবে, এফ সমান হচ্ছে কি আমার ভেক্টর এখানে কিভাবে আসে, এখন এটা আমরা এখন দেখবো। এখানে আমার মান আছে কয়টা, 3টা, তাহলে আমি এটাকে ভেক্টর হিসাবে বসাতে পারি একটা লাইনে। যেহেতু 3টার ভ্যালু ডিফারেন্ট, তাহলে আমি কি করব, হার্ড কোডিং মেথডে ইউজ করব। হার্ড কোডিং মেথড ইউজ করলে কি হবে, 400 এন্টার স্পেস, 500 এন্টার স্পেস, 700 এন্টার। ঠিক আছে, সেমিকোলন দিব আমি সবগুলা শেষে, কারণ আমি সবগুলা রেজাল্ট দেখতে চাচ্ছি না। কেউ যদি চাও সেমিকোলন দিবা না, ওকে ফাইন, সেমিকোলন না দিয়েও তুমি রেজাল্ট গুলা তখন আর কি রিপ্রেজেন্ট করে দিবে, দেখাই দিবে, সেভাবে করেও দেখাতে পারো। এরপরে থিটা আমি কি করব, -20 30 143, যেহেতু 3টাই ডিফারেন্ট সেহেতু আমি এই 3টাও লিখবো। এরপর আমি লিখবো কি এফ এক্স সমান কি এফ ডট ইন্টু কস থিটা, যেহেতু ডিগ্রিতে আছে তাহলে cos d থিটা
থিটাকে আমি রিপ্রেজেন্ট করেছি টিএইচ দিয়ে, তাহলে এখানে ব্র্যাকেটেও আমি টিএইচ লিখবো। লিখে এন্টার করলে আমার এই তিনটার সাথে এই ক্যালকুলেশন করে যেটা আসে সেটা একবার এসে দেখাই দিবে। তোমার কাজ কত সহজ হয়ে যাচ্ছে। সিমিলারলি এফ ওয়াই সমান কি হবে, এফ ডট ইন্টু সাইন ডি থিটা। এরপরে আমি কি বলছিলাম, ভেক্টরের সামেশন কিভাবে করতে হয়, সাম অফ এফ এক্স। তাহলে এখানে এফ এক্স এর সামেশন কিভাবে পাবো, সাম অফ এফ এক্স। আবার এফ ওয়াই এর সামেশন কিভাবে পাবো, 1 2 3 তিনটা সাম অফ এফ ওয়াই। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কিভাবে পাবো, স্কয়ার রুট অফ এফ এক্স স্কয়ার প্লাস এফ ওয়াই স্কয়ার। আচ্ছা, তাহলে এস কিউ আর টি অফ কি হবে, সাম এফ এক্স, এই যে এই মানটা তার উপর পাওয়ার 2 প্লাস সাম এফ ওয়াই তার উপর পাওয়ার 2, মানে স্কোয়ার করছি এগুলাকে দিয়ে এন্টার করলে এইটার রেজাল্ট পেয়ে যাবো আমরা। তারপর হচ্ছে গিয়ে থিটা আর কি হবে, যেহেতু আর কে থিটাকে আমি টিএইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমি লিখবো আর টিএইচ ইকুয়াল টু ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স মানে কি, এ ট্যান ডি ব্র্যাকেট হচ্ছে কি সাম এফ ওয়াই বাই সাম এফ এক্স। এটা কিন্তু এই যে এইখানে যেটা লিখছো তুমি সেই জিনিসটাই এখানে লিখতে হবে, অন্যথায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, পারা যাবে? এ টেন ডি কেন যেন, ট্যান ইনভার্স যেহেতু ডিগ্রিতে এর জন্য ডি। ঠিক আছে, ম্যাম এফ এক্স ইকুয়াল এফ ডট আবার ইনটু কেন দিলাম, কারণ এই যে আমার এখানে এলিমেন্টস আছে আলাদা আলাদা তিনটা, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের সাথে যাতে এই থিটা আলাদা ভাবে গুণ হয়। cos -20 400 সাথে, cos 30 500 সাথে, cos 143 700 সাথে, যাতে প্রত্যেকটা এলিমেন্ট টু এলিমেন্ট গুণ হয় সেই জন্য। এই জন্য ম্যাম ডট তারপর আবার গুণ দিতে হবে। হ্যাঁ, কারণ ভেক্টরের নিয়মে তোমরা কি দেখেছো যে ডট ইনটু দিয়ে কি করতে হয়, এই যে ডট ইনটু বা ডট ডিভাইড দিয়ে হচ্ছে গিয়ে আলাদা আলাদা কাজগুলা করতে হয়। ঠিক আছে, আবার এখান থেকে তোমরা কি দেখেছো যে সামেশন অফ প্রত্যেকটা এলিমেন্টের সামেশন পেতে হলে কি লিখতে হয়, সামেশন অফ ই। তাহলে সেটাই আমরা যেখানে করছি, সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই। একটা জিনিস মনে রাখবা, এখানে যেটা দিয়ে তুমি ইনপুট করবা এখানে সেই জিনিসটাই লিখবা, আবার এখানে যেটা তুমি পেলা সেখানে এটা আবার সেখানে একই জিনিস লিখতে হবে। কোনো এলোমেলো করা যাবে না, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ভুল করা যাবে না, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে, এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যাবে না। ঠিক আছে, জি আরো কি বুঝতে কোনো কনফিউশন আছে এটা? ম্যাম এই যে এখানে যে আর টি এইচ টা লিখছি, টিটা ক্যাপিটাল হবে না? না, এটা সমস্যা নাই, কারণ এটা আমি একটা রিপ্রেজেন্ট করতেছি যে আমি ফাইনালি কি পেতে চাই। এটাকে আমি কোনো জায়গায় কি ইউজ করেছি আর করিনি তো, অন্য কোথাও যদি আমি ইউজ করতে চাই তখন সেই ক্ষেত্রে আমি লিখতে পারি। হ্যাঁ, এখানে আরটিএইচ লিখলে তুমি এই যে এইটা যা আছে সিমিলার ওয়েতে সেটাই পাবা, লেখো, সমস্যা নাই। ঠিক আছে, ম্যাম আপনি একটু করে দেখাইতেন। এটা আমি করব না, এটা সবাই তোমরা এখন করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালাম